নমস্কার দর্শক বন্ধুরা। সম্প্রতি আমেরিকায় যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল তাতে ডোনাল্ড ট্রাম্প যে এক অভূতপূর্ব জয় হাসিল করেছেন সেটা আমরা কম বেশি প্রায় সকলেই জানি। অবশ্য অফিসিয়ালি এটা এখনই বলা যাবে না যে ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গিয়েছেন। মিড ডিসেম্বরে সমস্ত ইলেক্টরস যারা ইলেকটোরাল কলেজের সদস্য তারা মিলিত হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এরপর জানুয়ারি মাসে এই ভোটের ফলাফল পার্লামেন্টে মানে ইউএস কংগ্রেসে পাঠানো হবে কাউন্টিং এর জন্য এবং 20শে জানুয়ারি অফিসিয়ালি ঘোষণা করা হবে আগামী আমেরিকান প্রেসিডেন্টের নাম। তবে ডোনাল্ড ট্রাম্পের নামই যে ঘোষণা হবে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে সেটা শুধু সময়েরই অপেক্ষা। ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই ভিডিওতে আমরা আলোকপাত করব এবং বোঝার চেষ্টা করব যে ডোনাল্ড ট্রাম্প ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে ভারতের জন্য এবং বিশ্বের অন্যান্য দেশের মানুষের জন্য তার ইম্প্যাক্ট কি হবে। প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনিং এর সময় ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টাকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে প্রচার করেন সেটা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেশন। তিনি বেশ জোরালোভাবেই তার ভাষণে ইল্লিগাল ইমিগ্রেশন বন্ধ করার কথা বলেছেন। তিনি আরো বলেছেন যে জো বাইডেনের সময়কালে যে ইল্লিগাল ইমিগ্রেশন চরমতম মাত্রায় পৌঁছেছিল সেটার উপরে তিনি প্রতিবন্ধকতা নিয়ে আসবেন। দায়িত্বভার নেওয়ার পরে প্রথম দিন থেকেই তিনি লার্জেস্ট ডিপোর্টেশন প্রোগ্রাম লঞ্চ করবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত গত 12 মাসে 1100 ইল্লিগাল ইমিগ্রেন্টসকে আমেরিকার গভর্নমেন্ট ভারতে ফেরত পাঠিয়েছে। এই সকল লোকেরা হামেশাই ডানকি রুট দিয়ে আমেরিকাতে ঢোকার চেষ্টা করে। শুধু ইল্লিগাল ইমিগ্রেশনের বিরোধিতা করাই নয়, লিগাল ইমিগ্রেশন নিয়েও ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট আপত্তি আছে। 2016 থেকে 2020 মধ্যে মানে যে সময়ে ট্রাম্প প্রথমবারের জন্য প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ভারতীয়দের পক্ষে ওয়ার্ক ভিসা পাওয়াটা দারুণ এক দুরূহ বিষয় হয়ে উঠেছিল। মানে ইউএস মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানে ভারতীয়দের নিয়োগ করে যে সে দেশে নিয়ে যাবে যার জন্য H1B ভিসা লাগবে সেটা পাওয়ার ক্ষেত্রে দারুণ অসুবিধের সৃষ্টি হয়েছিল। এমন কিছু আইন লাগু করেছিল ইউএস অ্যাডমিনিস্ট্রেশন যার ফলে তারা ভারতীয়দের H1B ভিসা দিচ্ছিল না। H1B আদপে 3 বছরের জন্য ওয়ার্ক ভিসা, যেটা 6 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব ছিল। অনেক ভারতীয় স্কিল্ড ওয়ার্কার আমেরিকার বিভিন্ন জায়গায় এই ভিসার মাধ্যমে সেখানে থেকে কাজ করছে। আপনারা যদি 2023 সালের ডাটা দেখেন তাহলে দেখবেন যে যত H1B ভিসা মঞ্জুর করা হয়েছিল তার 72% ছিল ভারতীয়দের জন্য। ট্রাম্পের ফার্স্ট প্রেসিডেন্সিয়াল টার্মে ভারতীয়দের H1B ভিসা রিজেকশন রেটে দারুণ বৃদ্ধি ঘটেছিল। 2016 সালে যেখানে H1B ভিসার রিজেকশন রেট ছিল 6%, সেখানে সেই রিজেকশন রেট 2018-তে মানে যে সময়ে ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন সেই সময় বেড়ে দাঁড়ায় 24%-তে। মানে সেই সময় যদি 100টা অ্যাপ্লিকেশন জমা পড়তো তার মধ্যে 24টা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হচ্ছিল। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প তার আগের টার্মেই ভিসা অ্যাপ্লিকেশন ফি বাড়িয়ে দিয়েছিলেন এবং পুরো প্রসেসটাকে অনেক বেশি জটিল করে দিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবরই খুব খোলাখুলিভাবে বলেছেন যে H1B ভিসা আদপে আমেরিকানদের প্রসপারিটির জন্য এক ধরনের থেফট। যদি আমেরিকার নাগরিক এবং পার্মানেন্ট রেসিডেন্টস নিজেদের পরিবারকে সেই দেশে নিয়ে যেতে চায় ফর ফ্যামিলি রিইউনিফিকেশন তাহলে তাদের অপেক্ষাকালের সময়টা বৃদ্ধি পাবে বলেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। উল্টো দিকে অন্য যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ কমলা হ্যারিস, তার নির্বাচনী প্রচারে তিনি খোলাখুলিভাবে বলেছিলেন যে লিগ্যাল ইমিগ্রেশন প্রসেসটাকে উনি অনেক বেশি সহজ করে তুলবেন, সহজ করবেন ফ্যামিলি রিইউনিফিকেশনের ব্যাপারটাও। এখন তো এটাও শোনা যাচ্ছে যে সকল বাচ্চারা আমেরিকায় জন্মায় তারা যে আইনের মাধ্যমে অটোমেটিক সিটিজেনশিপ পেত আমেরিকার, সেটার রিফর্ম আনা হবে। পরের যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প খুব জোরালোভাবে তার ইলেকশন ক্যাম্পেইনে করেছেন
সেটা হচ্ছে ইনফ্লেশন এবং ইকোনমিক রিফর্ম। ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন যে তিনি ইনফ্লেশন কম করার জন্য সদর্থক প্রয়াস নেবেন। With your vote tomorrow, I will end inflation. I will stop the invasion of criminals coming into our country. সাথে সাথেই ভারতের পক্ষ থেকে আমেরিকান প্রোডাক্টের উপরে যে হাই ট্যারিফ ট্যাক্স লাগু আছে সেটারও বিরোধিতা করেছেন তিনি একদম খোলাখুলিভাবে ভারত সরকারের উদ্দেশ্যে বলেছেন যে হার্লে ডেভিডসন বাইকের উপর থেকে হেভি ট্যাক্স কমাতে হবে। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার সমর্থকদের সবচেয়ে বড় প্রত্যাশা যে তিনি আমেরিকা ফার্স্ট স্ট্র্যাটেজিকে এগিয়ে নিয়ে যাবেন। আর এর জন্য এটা খুব অবাক করা বিষয় হবে না যদি তিনি পেনাল্টি চালু করেন সেই সব দেশের বিরুদ্ধে যারা আমেরিকান প্রোডাক্ট ও সার্ভিসেসের উপরে হাই ট্যাক্স লাগু করে রেখেছে বা আগামী দিনে রাখবে। অন্যদিকে কমলা হ্যারিস ইকোনমিক পলিসি নিয়ে খুব পরিষ্কারভাবে তার বক্তব্য তুলে না ধরলেও জো বাইডেনের সময় যেভাবে ভারত এবং আমেরিকার মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক অল টাইম হাইতে পৌঁছেছিল সেই প্রক্রিয়াটাই চালিয়ে নিয়ে যাবেন সেটাই ধরে নেওয়া হচ্ছিল। গত 4 বছরে ভারত ও আমেরিকার মধ্যেকার ট্রেড এগ্রিমেন্টটা এমন ছিল যাতে করে ভারতবর্ষ থেকে অনেক বেশি প্রোডাক্ট আমেরিকায় যাচ্ছিল, কিন্তু আমেরিকা থেকে খুব কম প্রোডাক্ট ভারতে আসছিল, যেটা ভারতের ইকোনমির জন্য একটা দারুণ ব্যাপার হচ্ছিল। 2020 থেকে 2024 এই সময়কালে ভারতবর্ষ থেকে যে পরিমাণ সামগ্রী আমেরিকাতে রপ্তানি হয়েছে তাতে প্রায় 46% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। আর ভারত যে পরিমাণ সামগ্রী আমেরিকা থেকে আমদানি করেছে তাতে মাত্র 17.9% বৃদ্ধি দেখা গেছে। আগের ট্রাম্প সরকার 2018 সালে স্টিলের উপরে 25% এবং অ্যালুমিনিয়ামের উপরে 10% ট্যারিফ ট্যাক্স লাগু করেছিল। ট্যারিফ ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্স যেটা ইম্পোর্ট করছে যে দেশ সেই দেশ ইম্পোর্টেড গুডসের উপরে লাগু করে। এই ট্যারিফ ট্যাক্সের কারণে ভারতবর্ষের অ্যালুমিনিয়াম এবং স্টিল সেক্টর দারুণভাবে এফেক্টেড হয়েছিল। স্টিল সেক্টরের প্রায় $240 মিলিয়ন লোকসান হয়েছিল। 2023 সালে এই ট্যারিফ ডিসপিউটের বিষয়টা সমাধান হয় যখন জো বাইডেন সরকার স্টিলের উপরে লাগু থাকা ট্যারিফ ট্যাক্সে 70% এবং অ্যালুমিনিয়ামের উপরে লাগু থাকা ট্যারিফ ট্যাক্সে 80% কম করার সিদ্ধান্ত নেয়। এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ভাষণে বলেছেন যে সমস্ত ইম্পোর্টের উপরে তিনি 10% থেকে 20% ইম্পোর্ট ট্যাক্স লাগু করবেন, তা সেটা ফার্মাসিউটিক্যাল সেক্টর হোক বা টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, যে কোনো সেক্টরই হোক না কেন। এই বিষয়টা নিয়ে তার নির্বাচনী ভাষণে কমলা হ্যারিস বলেছিলেন যে এর জন্য প্রত্যেক আমেরিকান নাগরিককে প্রায় $4000 এক্সট্রা খরচ করতে হবে প্রত্যেক বছর। কমলা হ্যারিস তার নির্বাচনী ভাষণে বলেছিলেন যে তিনি ডেফিসিট কমিয়ে হাউজিং সেক্টর, হেলথ কেয়ার সাপোর্ট, এডুকেশন এবং চাইল্ড কেয়ারের খাতে বেশি টাকা বরাদ্দ করবেন। কমলা হ্যারিস আরো বলেছিলেন যে বড় বড় $multi-billion কোম্পানিগুলোর উপরে ট্যাক্স 21% থেকে বাড়িয়ে 28% করবেন তিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ভাষণে বক্তব্য ছিল একদম উল্টো। উনি বলেছিলেন কর্পোরেট ট্যাক্স 21% থেকে কমিয়ে তিনি 15% করে দেবেন। Not raising your taxes. I'm raising all of these countries in Asia and all over the world. সারা বিশ্ব জুড়ে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে সেই লড়াইটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কারণে। ভুলে গেলে চলবে না যে পূর্ববর্তী ট্রাম্প সরকার ক্লাইমেট চেঞ্জ আটকানোর জন্য বিশ্বের সমগ্র দেশ যে এগ্রিমেন্ট করেছিল যাকে বলা হয় প্যারিস এগ্রিমেন্ট, সেটা থেকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে বেরিয়ে আসে। এবং শুধু বেরিয়েই আসেনি, কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য যে এমিশন ও পলিউশনের স্ট্যান্ডার্ড নর্ম ছিল সেটাও শিথিল করে দেয়। এবারেও ট্রাম্প তার নির্বাচনী ভাষণে বলেছেন যে অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রজেক্টের উপরে যে সকল রেড টেপ রয়েছে, রেড টেপের যে সরকারি প্রতিবন্ধকতা আছে সেগুলোকে তিনি সরিয়ে দেবেন। এই প্রতিবন্ধকতাগুলো মূলত পরিবেশ সংক্রান্ত।
ট্রাম্প তার নির্বাচনী ভাষণে আরো একবার জানিয়েছেন যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে তার দেশকে তিনি সরিয়ে নেবেন। উল্টো দিকে কামলা হ্যারিস 2019 সালে প্রোগ্রেসিভ গ্রিন নিউ ডিলের সমর্থন করেন। এই প্রকল্প অনুযায়ী আগামী 10 বছরে আমেরিকার সমস্ত এনার্জি গ্রিডগুলো রিনিউয়েবল পাওয়ার সোর্স দিয়ে চালানোর পরিকল্পনা নেওয়ার কথা বলেন তিনি। অবশ্য বিভিন্ন ইস্যুতে কামলা হ্যারিসের দ্বিচারিতার কথাও সামনে আসে। এক সময় যেখানে তিনি অয়েল কোম্পানিগুলোকে প্রসিকিউট করার কথা বলতেন এমিশন নর্ম ভায়োলেট করার জন্য, সেই তিনি আবার রেকর্ড প্রোডাকশনের জন্য এই সকল কোম্পানিগুলোকে বাহবাও দেন। তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে পথে এগোচ্ছেন তাতে করে আমেরিকা যে পরিমাণ পলিউশন সারা পৃথিবীতে করবে তা সারা পৃথিবীর মানুষকে সহ্য করতে হবে। কারণ ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছেন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অফ আওয়ার প্ল্যানেট। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে কতটা খারাপ বা ভালো হতে চলেছে ভারতের জন্য এবং সারা বিশ্ববাসীর জন্য, সেই সম্বন্ধে নিজের কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত রাখুন। এই সম্বন্ধে আরো মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল পরিচিত জনেদের মধ্যে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই প্রয়াসকে সফল করে তুলুন এবং একই সাথে অবশ্যই বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সাথে থাকবেন।